প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। योर एक्सेलेंसी प्रधानमंत्री शेख हसीना, दोनों डेलीगेशंस के सम्मानित सदस्य, হাসিনাকে দেশ ত্যাগ করান, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে বলে নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো, ওদের সবার, আজকে নয় চিরকাল। পুজোর সময়তেও আমি ওনাকে চিঠি দিই, উনি আমাকে শাড়ি পাঠায়, আমিও পাঠাই। ঈদের সময় আম পাঠায়, ইলিশ মাছ পাঠায়, আমরাও যতটা পারি করি। উনি নিজে ইচ্ছে প্রকাশ করলেন, আমি কৃতজ্ঞ যে উনি চেয়েছিলেন দেখা করতে। इतना गुस्सा क्यों? ये बड़ा बड़ा बाबू लोगों को इतना डरने का बात क्या है? 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর যে ভারতকে নিজের শেষ আশ্রয়স্থল ভেবেছিলেন শেখ হাসিনা, সেই ভারতের মাটিতেই এখন তাকে বোঝা মনে হতে শুরু করেছে। আমরা জানি নতুন বছর আসার পর মোদী এরকমটাই করবেন, শেখ হাসিনাকে দেশে থাকতে দেবে না, শেখ হাসিনাকে বের করে দেবেন ঘাড় ধাক্কা দিয়ে। এটা আমরা আগে থেকে জানতাম। তার উপরে ওবায়দুল কাদের আবার অসুস্থ, এখন এত ঝামেলা তো নিতে পারছে না। ইভেন বাংলাদেশের সঙ্গে এরকম সম্পর্ক হওয়ার পর অনেক দেশের সঙ্গে তাদের বৈরী সম্পর্ক তৈরি হয়ে গেছে ইন্ডিয়ার, আর যার কারণে পাকিস্তানও তাকে দেখতে পাচ্ছে না। আর পাকিস্তান একটা ক্ষমতা মানে শক্তিশালী একটা দেশ, ইন্ডিয়া কিন্তু তাদেরকে ভয় পায়, মিসাইলের ভয়টা পাচ্ছে। আর এই সময় একমাত্র একজন ব্যক্তি বড় নাকি একটা দেশ আমার হাতে থাকা বড়, আর এটাই ভেবে নরেন্দ্র মোদী কি সিদ্ধান্ত নিলেন, তাকে এখন বের করে দিতে যাচ্ছেন দেশ থেকে। এখন একজন ব্যক্তির জন্য একটা দেশের সঙ্গে তো খারাপ সম্পর্ক করা যায় না। তো এই ঘটনাই ঘটছে। তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি দেখলে আপনি পুরো অবাক হতে যাচ্ছেন, কেননা খুবই একটা সংশ্লিষ্ট ভিডিও। কি বার্তা দিলেন নরেন্দ্র মোদী, নিজেই কি বললো ডক্টর ইউনূসের কাছে। এবার ডক্টর ইউনূস সবার জন্য খুশির সংবাদ, এটা হবে, এটা আমরাই জানতাম। চলুন আমরা সরাসরি এখন সেই ভিডিওটি দেখবো। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। শেষ অবধি বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন এরকম আলোচিত ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন শুনতে থাকি। এবার হাসিনাকে দিল্লি থেকে বের করে দেওয়ার গুঞ্জন উঠেছে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর যে ভারতকে নিজের শেষ আশ্রয়স্থল ভেবেছিলেন শেখ হাসিনা, সেই ভারতের মাটিতেই এখন তাকে বোঝা মনে হতে শুরু করেছে। ভারতীয় রাজনীতির অন্দরমহলে এখন একটাই গুঞ্জন, হাসিনাকে আর কতদিন পুষবে দিল্লি। এবার খোদ ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের উপর তোপ দেগেছেন। জনসমুদ্রে দাঁড়িয়ে তার বজ্রকণ্ঠের হুঙ্কার, দিল্লিতে বসে থাকা মোদিজির বোনকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। মহারাষ্ট্র বা বিহারে যখন বিজেপি নেতারা তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী খেদানোর বুলি আওড়াচ্ছেন, তখন তাদের সেই দ্বিমুখী নীতির মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছেন AIMIM এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এক জনসভায় মোদীকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি বলেন, আপনারা গরিব বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার গল্প শোনাচ্ছেন, অথচ দিল্লিতে বসে থাকা আপনার সেই এক বোনকে কেন বাংলাদেশে পাঠাচ্ছেন না। ওয়াইসির এই বক্তব্যে ফেটে পড়ে উপস্থিত জনতা। নারায়ে তাকবীর স্লোগানে প্রকম্পিত হয় সভাস্থল। ওয়াইসি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিহার বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই, আসল বাংলাদেশি বসে আছেন দিল্লির VIP জোন লুটিয়েন্স বাংলোতে। মোদীকে উদ্দেশ্য করে তার কটক্ষ, তাকে সীমাঞ্চলে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব। ভারতের রাজনৈতিক মহলে হাসিনাকে নিয়ে অস্বস্তি এখন চরমে। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই গুঞ্জন, মুস্তাফিজ যদি খেলতে না পারে তবে হাসিনা কেন থাকবে। IPL বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটার বা সাধারণ নাগরিকদের জন্য যখন ভারতের ভিসা ও প্রবেশাধিকার সংকুচিত হচ্ছে, তখন হাজার হাজার মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত একজন পলাতক স্বৈরাচার কেন ভারতের করদাতাদের টাকায় VIP সুরক্ষা পাবেন? এই প্রশ্নটি এখন ভারতের বিরোধী দলগুলোর প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। আসাদুদ্দিন ওয়াইসির এই বক্তব্যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার অবস্থানকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি যখন বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসন বা বাংলাদেশি ইস্যুকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার করছে, তখন ওয়াইসির এই পাল্টা যুক্তি কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই চাপে ফেলতে পারে। হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি যে ক্রমশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে, ওয়াইসির বক্তব্যে তারই প্রতিফলন ঘটেছে।
পর্যবেক্ষকরা মনে করছেন হাসিনাকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি বাড়ছে। ওআইসির এই প্রকাশ্য দাবি ভবিষ্যতে দিল্লির রাজনীতির মাঠকে আরো উত্তপ্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 5 আগস্টের পর বাংলাদেশে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ওআইসির এই আহ্বান সেই আলোচনাকে আরো উস্কে দিয়েছে। মোদী সরকারকে উদ্দেশ্য করে তার এই বার্তা হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে জনমত গঠনের ইঙ্গিত কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সম্পর্ক একটু খারাপ হতেই বন্ধুত্বের মুখোশের আড়ালে লুকিয়ে রাখা আসল চেহারা দেখাচ্ছে ভারত। বাংলাদেশকে নানা ইস্যুতে চাপের মুখে রাখার অপচেষ্টা করছে তারা। এই পরিস্থিতিতে ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে তাদের জম হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে বাংলাদেশ। দুই পক্ষের দ্বিপাক্ষিক সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিও করেছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর পাকিস্তান। সুসম্পর্কের সুবাদে এবার বাংলাদেশের কাছে JF-17 যুদ্ধবিমান বিক্রির ইতিবাচক আলোচনা সেরেছে দেশটি। চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধবিমানের এই বেচা কেনার মাধ্যমে ঢাকা ও ইসলামাবাদ উভয় পক্ষই লাভবান হবে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যেই পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের মধ্যে বৈঠকে ঢাকার কাছে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রি সহ সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে বিবৃতি নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। গত বছর মে মাসে চিরশত্রু ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের বিমান বাহিনীর সাফল্যকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করতে চাইছে পাকিস্তান। পরমাণু শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে ওই যুদ্ধ ছিল প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাত। JF-17 থান্ডার হল চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি করা একটি মাল্টিরোল যুদ্ধবিমান। এর আগে 2019 সালেও ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় ভারতকে নাস্তানাবুদ করে এই যুদ্ধবিমান। আর এ কারণেই এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করতে চাইছে বাংলাদেশ বিমান বাহিনী। সাম্প্রতিক সময়ে JF-17 যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের সামরিক বাহিনীর অস্ত্র উন্নয়ন কর্মসূচির মূল ভিত্তি হয়ে উঠেছে। আজারবাইজানের সঙ্গে পাকিস্তানের এই চুক্তিতে এবং লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে $4 বিলিয়ন অস্ত্র চুক্তিতেও এসব যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, যুদ্ধের ময়দানে আমাদের যুদ্ধবিমান পরীক্ষিত। আমরা এত অর্ডার পাচ্ছি যেন 6 মাসের মধ্যে পাকিস্তানের আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে দরকার নাও হতে পারে। JF-17 থান্ডার বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক ও সাশ্রয়ী মাল্টিরোল যুদ্ধবিমান। এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের যৌথ উদ্যোগে তৈরি। এটি একটি একক ইঞ্জিনের চতুর্থ প্রজন্মের হালকা যুদ্ধবিমান, যা আকাশ থেকে আকাশে লড়াই, আকাশ থেকে ভূমিতে হামলা এবং সমুদ্র সীমায় শত্রু জাহাজ ধ্বংস করতে সমানভাবে পারদর্শী। এই যুদ্ধবিমানটির বিশেষত্ব হল এর উন্নত এভিনিউক্স এবং বহুমুখী অস্ত্র বহনের সক্ষমতা। এটি অত্যাধুনিক PL-15 ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রাডার দিয়ে সজ্জিত, যা একে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ আক্রমণে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। এর সর্বশেষ সংস্করণ ব্লক 3 এখন প্রযুক্তির দিক থেকে অনেক দামি যুদ্ধবিমানের সাথেও পাল্লা দিতে সক্ষম। আর তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি যুদ্ধবিমান হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পাকিস্তান ছাড়াও নাইজেরিয়া এবং মিয়ানমারের বিমান বাহিনীতে এটি সক্রিয় রয়েছে। এছাড়া বেশ কয়েকটি দেশ এটি কেনার আগ্রহ প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার মাধ্যমে বাংলাদেশের বাহিনীর শক্তি আরও কয়েক গুণ বাড়বে। এছাড়া এই যুদ্ধবিমান কেনা বেচার মাধ্যমে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক আরও উন্নতি হবে। নয়াদিল্লির সাথে ঢাকার সম্পর্ক শীতল হয়ে যাওয়ার পরিস্থিতিতে বিষয়টি বেশ কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে
এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। এবার ভারতের দিল্লি থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে প্রকাশ্যে এসে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছর একটানা শাসন করা দল আওয়ামী লীগ ৫ আগস্টের পর থেকে সেই দলটির অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। কিন্তু যত সময় যাচ্ছে সেই দলটিকে নিয়ে একের পর এক নানা ষড়যন্ত্রের পর সেই দলটির অস্তিত্ব আজ একেবারে তলানিতে পৌঁছেছে। আজ সেই ১৫ বছর একটানা শাসন করা দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন আরেকটি নির্বাচন হতে যাচ্ছে। তাই এবার ভারতের দিল্লি থেকে নেতাকর্মীদের করুণ অবস্থা ও অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এমন কিছু ঘটনা ঘটে যা কখনোই কাম্য ছিল না, কিন্তু কিছু মহল এই আন্দোলনের সুযোগ নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাভিলাষ চরিতার্থ করা সুযোগ বুঝে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে যে সকল ঘটনা ঘটেছে তা ছিল ষড়যন্ত্রের একটি অংশ। তারা তাদের ষড়যন্ত্রে বেশ সফলও হয়েছে, কিন্তু এখনও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা আবারও আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের স্বার্থ আদায় করে আওয়ামী লীগ নিয়ে দেশবাসীকে তারা ভুল মেসেজ দিচ্ছে। তাই আপনারা এসব ষড়যন্ত্রে বিশ্বাস করবেন না এবং আন্দোলনে যেসব কোমলমতি শিক্ষার্থীরা নিহত হয়েছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের নিন্দা জানাই। পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। বেদনাদায়ক ও দুঃখজনক। হয়তো কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড। দর্শকে আলোচিত ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং সংশ্লিষ্ট ভিডিও দেখার পর আপনাদের কি মনে হলো বা ক্লিপগুলো দেখার পর আপনাদের মন্তব্যগুলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতেই থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। তবে আপনাদের যে মন্তব্য রয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা এরকম আপডেট পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে সবসময় আপডেট ভিডিওগুলো নিয়ে হাজির হই। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।